তো আজকে আমরা 10.2 এবং তার পরের এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করব। এখানে 10.2 তে মূলত ডিজাইনের একটা স্যার একটু এক্সাম্পল ক্লাসটা দেখানো রেকর্ড আছে। করি। হ্যাঁ, রেকর্ড করতেছি। 10.1 এ যেটা ছিল যে একটা কলামের সাইজ এবং রিইনফোর্সমেন্ট সবকিছু দেওয়া ছিল, তার ক্যাপাসিটি বের করতে বলা হয়েছিল। 10.2 তে হচ্ছে একটা কলামের ডিজাইন করার জন্য যে লোড প্রয়োজন সেই লোডগুলো দেওয়া আছে এবং হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিজ বা রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজ এগুলো দেওয়া আছে। এটার উপরে ভিত্তি করে ডিজাইন করতে হবে। তো এখানে যেটা বলা আছে যে ডিজাইন এ স্কোয়ার টাইট কলাম টু সাপোর্ট অ্যান এক্সিয়াল ডেড লোড অফ 400 কিপ অ্যান্ড লাইভ লোড অফ 232 কিপ using a prime C 5 KSI, a FY 60 KSI and a steel ratio of about 5%. Design the necessary ties. তার মানে একটি স্কোয়ার টাইট কলামের সাইজ ডিজাইন করতে হবে এবং রিইনফোর্সমেন্ট, তারপরে হচ্ছে টাই ডিজাইন করতে হবে। তো এক নম্বর যে ধাপটা আছে, ফার্স্ট স্টেপে হচ্ছে আমাদের এটার সাইজ ক্যালকুলেশন করতে হবে। তো সাইজ ক্যালকুলেশন করার জন্য প্রথমত আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডিজাইন লোড বের করা। তো যেহেতু এখানে ডেড লোড এবং লাইভ লোড দেওয়া আছে, তো ডেড লোড এবং লাইভ লোডের কম্বিনেশন অনুযায়ী আমরা জানি যে ভ্যালু কম্বিনেশনটা হচ্ছে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। তাহলে এই কম্বিনেশন অনুযায়ী ডিজাইন লোড পাওয়া গেল 851 কিপ। এরপরে আমরা ডিজাইনের অর্থাৎ টাইট কলামের ডিজাইনের যে ফর্মুলাটা জানি, পি ইউ সমান ফাই কে, এই যে ফাই কে 0.85 এ প্রাইম সি এজি মাইনাস এএসটি প্লাস এএসটি এফআই আমরা এই ইকুয়েশনে বসাতে পারি অথবা এই ইকুয়েশনেও বসাতে পারি। বাট যেটা বলেছিলাম যে এই ইকুয়েশনটা হচ্ছে ম্যাক্সিমাম রাইটারের বইতে এটা ফলো করা হয়েছে, এই জন্য আমরা এটা ইউজ করতে পারি। তাহলে এই ইকুয়েশনে আমাদের ফাইয়ের ভ্যালু হচ্ছে টাইট কলামের জন্য 0.65, আর এখানে ফ্যাক্টর তো একটা আছে 80, এরপর হচ্ছে 0.85 এ প্রাইম সি এজি মাইনাস এএসটি। তো এজির ভ্যালু আমরা জানি না, এএসটির ভ্যালু আমরা জানি না। তাহলে এজি এবং এএসটি দুইটা ভ্যালু যখন একটা ইকুয়েশনে আননোন অবস্থায় থাকবে তখন কিন্তু সেটাকে সলভ করা যাবে না। তো এই জন্য যেটা করতে হবে যে এএসটি কে এজিতে কনভার্ট করে নিতে হবে। তো এটার জন্য প্রশ্নে যেটা দেওয়া আছে যে স্টিল রেশিও অ্যাবাউট 5% এখানে অ্যাজুম করে নিতে বলা হয়েছে। তাহলে স্টিল রেশিও যদি 5% হয়ে থাকে, দ্যাটস মিন রো এস হচ্ছে 0.05। তাহলে আমরা জানি যে রো এস সমান হচ্ছে এএসটি ডিভাইডেড বাই এজি। তাহলে এএসটি সমান হবে হচ্ছে রো এস। তো রো এস এর ভ্যালু যেহেতু 5% দেওয়া আছে, তার মানে 0.05 ইন্টু এজি। তাহলে এই ভ্যালুটা আমরা এএসটির পরিবর্তে 0.05 এজি যদি বসাই, যেটা এই ইকুয়েশনে বসানো আছে, তাহলে ওই ইকুয়েশনে শুধুমাত্র আননোন থাকবে হচ্ছে এজির ভ্যালু। তাহলে এখান থেকে এজির ভ্যালু বের করতে পারবো। সো এখান থেকে এজির ভ্যালু পাওয়া গিয়েছে 232.5 স্কোয়ার ইঞ্চি এই ইকুয়েশনে বসানোর পরে। তাহলে যেহেতু এখানে স্কোয়ার টাইট কলাম ডিজাইন করতে বলা হয়েছে, তাহলে স্কোয়ার আমরা যদি এরিয়া জানি, তাহলে স্কোয়ার সেকশনের সাইজ পাওয়ার ফর্মুলা কি, জাস্ট এটাকে বর্গমূল করতে হবে। তাহলে এই ভ্যালুটা পাওয়া যায় 15.25, এটাকে রাউন্ড আপ করতে হবে। তাহলে 15.25 কে রাউন্ড আপ করলে পাওয়া যায় 16 ইঞ্চি। তাহলে কলামের সাইজ হবে 16 ইঞ্চি ডিভাইডেড বাই 16 ইঞ্চি। তো কলামের মাপ প্র্যাকটিক্যাল কনসিডারেশন অনুযায়ী জোড় সংখ্যা রাখলে ভালো হয়, কারণ সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যাল কাজ করতে সুবিধা হয়। তো এই জন্য আমরা থিওরিটিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজটাও এখানে অ্যাপ্লাই করব, যেন আমাদের পরবর্তীতে কার্যক্ষেত্রে কি সুবিধা হয়। তো যেহেতু এখানে 16 ইঞ্চি আছে, তার মানে ওকে, ধরো এই ক্যালকুলেশনটা আসলো 16.25, তখন আমাদেরকে রাউন্ড আপ করতে গেলে 17 নিতে হতো, মানে 17 নিতে হতো। 17 যেহেতু বেজের সংখ্যা, 17 নেওয়া যাবে না, তখন সেটাকে 18 ইঞ্চি করতে হতো। ঠিক আছে, তো এইভাবে প্র্যাকটিক্যাল ক্রাইটেরিয়াগুলোতে এগুলোকে রাউন্ড আপ করতে হবে বা অনেক সময় রাউন্ড ডাউন করতে হয় ক্রাইটেরিয়া বেসিসে, বা থিওরিটিক্যাল বেসিসে তোমরা মনে রাখো যে এগুলোকে অলওয়েজ রাউন্ড আপ করবে। আচ্ছা, তাহলে আমরা কলামের সাইজ পেয়ে গেলাম 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। দ্বিতীয় ধাপে গিয়ে আমাদের রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে হবে। তো এখানে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশনটা সরাসরি এই ফর্মুলায় বসিয়ে দেন হচ্ছে ক্যালকুলেশন করা হয়েছে। আমরা চাইলে দুইটা ভাবে, মানে এই ইকুয়েশনে বসিয়েও করতে পারি। তাহলে এই ইকুয়েশনটা যেটা ছিল যে এজির ভ্যালুটা আননোন ছিল, তাহলে এজির ভ্যালু
এই 16 ইঞ্চি বসিয়ে দিলে এএসটিটা আননোন থাকবে, সেটাকে সরাসরি বের করতে পারি। অথবা এই ইকুয়েশনে যে ছোট যেটা পাওয়া গিয়েছিল এএসটি ইজ ইকুয়ালস টু 0.05 এজি, এখানে আমরা এজির যে ভ্যালুটা পাওয়া গেছে 232.5, এই ভ্যালুটা বসিয়েও আমরা এএসটির ভ্যালুকে ক্যালকুলেশন করতে পারি। দুটো ওয়েতে করা যায়। আচ্ছা, এরপরে আসি যে আমরা কত নম্বর বার আসলে ব্যবহার করব এখানে, ঠিক আছে? তো এএসটি তো পেলাম, এএসটি মানে হচ্ছে মেইন বার বা লঙ্গিটিউডিনাল বারের এরিয়া। এখন আমাদের ড্রয়িং করতে গেলে আমাদের লিখতে হয় যে কত নম্বর বার কয়টা দিতে হবে, যেমন 16 মিলিমিটার বার কতগুলো দিতে হবে, 18 মিলিমিটার বার, 20 মিলিমিটার বার কতগুলো দিতে হবে, 22 মিলিমিটার বার কতগুলো দিতে হবে। আমাদেরকে সেই ভ্যালুগুলোকে ক্যালকুলেশন করতে হয়। তো এই হিসাবটা কিভাবে করব? তো অ্যাজ অ্যান এক্সাম্পল ধরো আমরা যদি 5 নম্বর বার ধরি, যে 4 নাম্বার 5 বার কতগুলো বার লাগবে, n ইজ ইকুয়ালস টু হবে AST ডিভাইডেড বাই স্মল s, হ্যাঁ? অর্থাৎ টোটাল যতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে ততটুকু রিইনফোর্সমেন্টকে একটা স্টিলের এরিয়া দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এইভাবে ভাগ করে বের করি, তাহলে AST পাওয়া গিয়েছে 9.84, সো 9.84 ডিভাইডেড বাই হবে হচ্ছে 5 নম্বর বারের এরিয়া। তো কলামের ক্ষেত্রে বলেছিলাম যে 5 নম্বর বারের সাথে কম বার ব্যবহার করা যাবে না, মানে 16 মিলিমিটার বার মিনিমাম ব্যবহার করতে হবে এবং তার সংখ্যা হতে হবে 4টা। তাহলে আমরা প্রথম ট্রায়ালটা 16 মিলিমিটার বার দিয়ে দিব, মানে 5 নম্বর বার। তাহলে 5 নম্বর বা 16 নম্বর বারের এরিয়া হচ্ছে 0.31। তাহলে এই সংখ্যাটা কত হয়? ভাগ করলে কত হয় আমাকে রেজাল্টটা একটু বলো। স্যার 31.74। 31.7, তার মানে 32 দিতে হবে, তাই তো? এখন 32 অর্থাৎ 32টা রড এর ভিতরে আসলে বসানোর মতো জায়গা আছে কিনা সেটাকে চেক দিতে হবে। তাহলে আমরা যদি স্পেসিং চেক দেই, স্পেসিং অফ লঙ্গিটিউডিনাল বার, সেটাকে সংক্ষেপে যদি আমরা এসএল বলি, এটা হবে হচ্ছে এই যে রিইনফোর্সমেন্ট গুলো আছে, দেখো একটা রিইনফোর্সমেন্টের সেন্টার থেকে সেন্টার যে লেন্থটা আছে, এটাকে যদি আমরা তার স্পেসিং দ্বারা কি বলে নাম্বার দ্বারা ভাগ করি, তাহলে এই বারের স্পেসিং গুলো পেয়ে যাবো। দেখো এই যে এখানে 5.5 যেটা দেখানো আছে, এটাকে আমাদের বের করতে হবে বেসিক্যালি, যে 5 নম্বর বাদ দিলে এই স্পেসিংটা কতটুকু হয়। তাহলে আমাদের যদি করতে হয়, আমাদের এই যে রিভারটা আছে এই রিভারের সেন্টার থেকে এটাকে ঘুরিয়ে এসে আবার এই সেন্টার পর্যন্ত যে লেন্থটা সেটা বের করতে হবে, তার মানে পেরিমিটার বের করতে হবে। এখন কলামের ক্ষেত্রে এটার ক্লিয়ার কভার হচ্ছে 1.5 ইঞ্চি, আর রিভারের সেন্টার পর্যন্ত সাধারণত 2.4, 2.45, 2.5 এরকম হতে পারে। তো হিসাবের সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি যে এই ভ্যালুটা হচ্ছে 2.5। এটা এখানেও একেবারে দেখানো আছে যে রিভারের সেন্টার পর্যন্ত 2.5। তাহলে আমরা যদি এই যে কলামের মেজারমেন্টটা আছে, এই কলামের মেজারমেন্ট থেকে যদি দৈর্ঘ্য প্রস্থ থেকে যদি কভারিং বাদ দিয়ে দিই, 2.5 বাদ দিয়ে দিই, তাহলে ভ্যালু কত পাবো? সেটা পাবো হচ্ছে 11। রাইট। তাহলে এখানে পাচ্ছি 11, এখানে পাচ্ছি 11। তাহলে 11 যদি হয়, এটার পরিসীমা কত হবে? 2 ইন্টু 11 যোগ 11, তাই তো? অর্থাৎ আমাদের আড়াই আড়াই বাদ দিয়ে দিতে হবে সব ম্যাথের জন্য। কলাম যদি ধরো টাইট কলাম হয় তাহলেও আড়াই বাদ দিতে হবে, যদি সার্কুলার কলাম হয় তাহলেও আড়াই বাদ দিতে হবে। বাট সার্কুলার কলামের ক্ষেত্রে পেরিমিটারের ফর্মুলা কি? পাই ইন্টু ডি। সো ডি সমান হবে আউটার ডি থেকে কভারিং আড়াই আড়াই পাস বাদ দিয়ে। ঠিক আছে, এটা সবসময় মনে রাখলাম। তাহলে এটা থেকে যদি আমরা নাম্বার ধারা এটাকে যদি ভাগ করি, তাহলে কত ইঞ্চি হয়? 1.37। ওকে, 1.37 মানে ধরলাম 1.4। তো এই ভ্যালুটা কোনোভাবেই 3 ইঞ্চির কম দেওয়াটা প্র্যাকটিক্যালি যুক্তিসঙ্গত হবে না, কারণ সেখানে রিইনফোর্সমেন্ট কগনিশন অনেক বেশি হয়ে যাবে, কোর্স এগ্রিগেট ঢোকার মতো জায়গা থাকবে না, আবার রিইনফোর্সমেন্টের একটা ল্যাপিং দিতে হয়, সেই ল্যাপিং দেওয়ার মতো স্পেস থাকবে না। এই জন্য প্র্যাকটিক্যাল রিকোয়ারমেন্ট হচ্ছে যে 3 ইঞ্চির চাইতে যেন
কম না হয়, ঠিক আছে? ধরো 2.95 আসছে, এটা হলেও ওকে, সমস্যা নাই, বাট রিজনেবল ভ্যালু হচ্ছে 3 এর সমান বা 3 এর চাইতে বড় রাখা। তো এটা যেহেতু 3 এর কম চলে আসছে, তো এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, সো এটা হবে হচ্ছে নট ওকে। তাহলে কি করতে হবে? এখন আবার এটাকে ট্রায়াল দিতে হবে, ধরো 5 নম্বরের পরে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এরকম আস্তে আস্তে ট্রায়াল দিতে হবে, ঠিক আছে? তো ধরো আমি এই ট্রায়ালগুলোতে সবগুলো যে তোমাদের খাতায় লিখতে হবে নেসেসারি না। 5 নম্বর বারের ট্রায়ালটা তোমরা খাতায় লিখবা, এরপরে ধরো 6, 7 এটাকে মোবাইলেও ট্রায়াল দিতে পারো ক্যালকুলেটরের মাধ্যমে। সো ক্যালকুলেটর ট্রায়াল দিয়ে যদি দেখো যে যে বারটা ব্যবহার করলে এটা ওকে হয়, সেটা পরবর্তীতে খাতায় লিখলাম। অ্যাজ অ্যান এক্সাম্পল আমি ধরো কি বলে, একটু হিসাব বোঝানোর সুবিধার্থে এখন 8 নম্বর বার দিয়ে ট্রায়াল দিচ্ছি, দেখি এটা সেফ হয় কিনা। তাহলে 8 নম্বর বারের এরিয়া কত? 0.79। তাহলে 9.84 কে যদি 0.79 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে কত হয়? 12.45. 12.45। ওকে, তার মানে এটাকে ধরতে হবে 14। ওকে, তাহলে আমি যদি পেরিমিটারকে 14 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 3.14. 3.14। সো এটা 3 অপেক্ষা বড়, তার মানে এটা ঠিক আছে। তাহলে এখানে কতগুলো রড দিতে হবে? তাহলে ফাইনাল হচ্ছে কতগুলো? 14টা। 14 নাম্বার 8 লঙ্গিটিউড নাম্বার। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার যে 14টা 8 নম্বর বার লাগছে। আচ্ছা, তো এখানে যেটা করেছে তারা হচ্ছে 8 নম্বর দা বাদ দিলেও হয়ে যায়, 8 এর চাইতে বড় যে বারগুলো আছে সেই বারগুলো দিলে বেসিক্যালি এটা রিকোয়ারমেন্টটা স্যাটিসফাই করবে, অর্থাৎ 9 দিলেও হবে, 10 দিলেও হবে, 11 দিলেও হবে, ঠিক আছে? তো বাট প্র্যাকটিক্যাল নিয়ম হচ্ছে যে বারের সাইজ আস্তে আস্তে ছোট থেকে বাড়ানো, হুট করে বড়টা না বাড়ানো। তো এই জন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে, যেহেতু এটা থিওরিটিক্যাল পারপাস, মানে বইতে এই জন্য তারা সরাসরি একটা দিয়েছে, বাট আমরা থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটা কম্বাইন করে শিখতে চাই। তো এই জন্য হচ্ছে আমি প্র্যাকটিক্যাল পারপাসটাই, মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা এখানে শিখালাম যে কিভাবে আমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এই হিসাবটা করতে পারি। তাহলে দেখলাম যে 5 নম্বরেও হয় না, 6, 7এও হয়তো হবে না, 8 নম্বরে আসছে কত? 3.14। তার মানে এটা 3 ইঞ্চি অপেক্ষা বড় আছে, সো এটাকে 14টা 8 নম্বর বার এখানে দিতে হবে। তাহলে এইভাবে মূলত হচ্ছে আমরা রিইনফোর্সমেন্টের সংখ্যাটা পেয়ে যাব। এরপরে টাইবারের যে স্পেসিং আছে সেই টাইবারের স্পেসিং বের করতে হবে। সো টাইবারের স্পেসিং বের করার ক্ষেত্রে আমাদের যেটা ফলো করতে হবে, যে ফার্স্ট যে ক্রাইটেরিয়া ছিল 16 ইন্টু মেন বার ডায়া, 48 ইন্টু টাই বার ডায়া, আর একটা হচ্ছে লিস্ট লেটারাল ডাইমেনশন অফ কলাম। এই তিনটা স্পেসিং এর ভিতরে যেটা সবচেয়ে ছোট সেটা ইউজ করতে হয়। তাহলে মেইন বার ডায়া তারা এখানে ব্যবহার করেছিল 11 নাম্বার, তাহলে এখানে 11/8 দিয়েছে। আমরা যেহেতু কত 8 নাম্বার বার পেয়েছি, তাহলে 16 ইন্টু 8/8 হবে, মানে বার নাম্বারকে 8 দ্বারা ভাগ করলে যেহেতু ইঞ্চিতে ডায়ামিটার পাওয়া যায়। এরপর হচ্ছে 48 ইন্টু টাই বার ডায়া, তো টাই বার যদি 3 নম্বর বার ধরে নিই তাহলে হচ্ছে 8 দ্বারা ভাগ করতে হবে। এখন কথা হচ্ছে 3 নম্বর বার আমরা কেন ধরবো, কেন অন্য কোনো বার ব্যবহার করব না? টাইবারের ক্ষেত্রে কোড স্পেসিফিক বলেই দেওয়া আছে, যেটা প্রথম ক্লাস আলোচনা করেছিলাম, যে এই ভ্যালুটা অবশ্যই 3 নম্বর বার হতে হবে যদি কিনা বারের ডায়া 10 নম্বর বার পর্যন্ত হয়। 4 নম্বর বার পর্যন্ত হলে পরে কোডের স্পেসিফিক নিয়ম হচ্ছে মানে 10 অপেক্ষা বড় হলে 4 নম্বর বার টাই বার ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো এরপরে আসি কলামের সাইড, যেহেতু 16 ইঞ্চি ছিল তার 16 ইঞ্চির মাধ্যমে এটাকে ক্যালকুলেশন দেখানো হয়েছে। তাহলে এই তিনটার ভিতরে যেটা সর্বনিম্ন হবে সেই সর্বনিম্নটাই হবে হচ্ছে টাইবারের স্পেসিং। তো এইভাবে 3 নম্বর ধাপে গিয়ে টাইবারের স্পেসিং বের করতে হবে। এরপরের কাজটা হচ্ছে ডিটেইলিং করা। তো এখানে দেখো 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি কলামে যেহেতু এখানে কয়টা রড পেয়েছে? 8টা রড। তো
এটা ডিটেইলিং করার কন্ডিশন হচ্ছে প্রথমে 4 কর্নারে 4টা দিতে হবে, এরপরে দেখতে হবে কতগুলো বাকি আছে, সেই বাকিগুলো 4 সাইডে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে বাকি ছিল 4টা, এই জন্য 4 সাইডে সমান ভাগে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, তো এটা হচ্ছে নন সাইজমিক ক্রাইটেরিয়ার জন্য ডিটেইলিং। যদি সাইজমিক ক্রাইটেরিয়া হয় তাহলে এই বরাবর আরো একটা টাই দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই বরাবর, যদি আমার এটা একটু বাঁকা হয়ে যাচ্ছে, যে এরকম আরেকটা টাইবার এখানে প্রোভাইড করতে হবে। এটা হচ্ছে সাইজমিক ক্রাইটেরিয়ার জন্য। তো প্র্যাকটিক্যাল কেসগুলোতে বেসিক্যালি এটাই ফলো করা হয়, যেহেতু প্র্যাকটিক্যাল ডিজাইনগুলো আমরা সাইজমিক লোডের জন্য হিসাব করে থাকি। এটা হচ্ছে ডিটেইলিং করাটা শিখলাম। এখন যদি দেখি যে 14টা 8 নম্বর বার হয় তখন আসলে কিভাবে আমরা দিতে পারতাম এই সেম এক্সাম কি বলে ডিটেইলিং এর ক্ষেত্রে। তো প্রথমত আমাদের কলামের যে সাইজ আছে সে সাইজ থেকে সরাতে হবে। এরপর হচ্ছে ধরো ভিতরে যে টাইবার আছে সেই টাইবার গুলো দেখাইলাম। এরপরে যে কাজটা রিনফোর্সমেন্ট দেওয়া। তো প্রথমত 4 কর্নারে 4টা রিনফোর্সমেন্ট দিতে হবে। 4 কর্নারে 4টা রিনফোর্সমেন্ট দিলাম। আচ্ছা, এরপরে 14টা থেকে 4টা গেলে আর বাকি থাকে হচ্ছে 10টা। তাহলে 10টা যদি আমাদের 4 ভাগে ভাগ করতে হয় তাহলে দুইটা দুইটা করে মানে দিলে পরে 8টা হয়, 10টা হয় না। তাহলে লং এ 3টা, শর্টে 2টা। হ্যাঁ, একদিকে 3টা দিতে হবে আর একদিকে তাহলে 2টা দিতে হবে। 2টা দিতে যেহেতু হবে। কলামের সাইজ হচ্ছে দুইটাই মানে কি বলে স্কোয়ার শেপ, এই জন্য আসলে এখানে লং সাইড নাই, কোনো শর্ট সাইড নাই। এক সাইডে দিতে হবে আমাদের হচ্ছে 3টা করে, আর এক সাইডে দিতে হবে হচ্ছে 2টা করে। তাহলে এইভাবে আমরা ভাগ করে দিতে পারি। ঠিক আছে, এইভাবে ধরো আমরা সব সাইডে ভাগ করে দিই। আর যদি কলামটা রেক্টেঙ্গুলার হয় তাহলে বড় সাইড বরাবর বেশি দিতে হবে, আর শর্ট সাইড বরাবর বা ছোট সাইড বরাবর হচ্ছে কম দিতে হবে। এভাবে আমরা এটাকে ডিটেইলিং গুলোকে করতে পারি। তো যেহেতু এখানে দেখো চারিদিক বরাবর তো রিনফোর্সমেন্ট টাই আছেই, এদিকে কিন্তু অ্যাডিশনাল আরো কিছু টাই দিতে হবে। যেমন দেখো একটা রেখে আর একটাকে যদি আমরা দেই তাহলে এটাকে রেখে এটাকে দিতে হবে, কারণ এটার ক্রাইটেরিয়া হচ্ছে যে এই কোর্স টাই যেটা আছে একটা টাই থেকে আর একটা টাই যেন মোটামুটি 6 ইঞ্চি গ্যাপের মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা যদি একটা বাদ দিয়ে আর একটার মধ্যে টাই দেই তাহলে হচ্ছে প্রায় 6 ইঞ্চি ওভার মানে 6 ইঞ্চির কাছাকাছি থাকবে, কারণ এখানে বলা আছে কত 3.14 মানে 3 ইঞ্চি বলা যায়। তাহলে একটা বাদ দিয়ে একটা দিলে প্রায় 6 ইঞ্চি পর্যন্ত এটা হয়তো বা হতে পারে। তাহলে এই বরাবর একটা ক্রস টাই দিতে হবে, এরকম ভাবে একটা ক্রস টাই দিতে হবে। আর একটা টাই দিতে হবে হচ্ছে এইটাকে মিলিয়ে। কেন এটাকে মিলিয়ে দিতে হবে? কারণ দেখো আমরা যদি একটা ছেড়ে আরেকটাকে দেই তাহলে দুই সাইডে ব্যালেন্স হবে না। যেমন এখান থেকে এই পাশে যদি দেই, এটাকে রেখে যদি এই পাশে দেই, এই পাশে একটা টাই দিলে এখান থেকে এই পাশে আবার এটা ব্যালেন্স হয় না। তো এই জন্য টাইটাকে ব্যালেন্স করার জন্য এটাকে টোটাল একটা রিং এর মাধ্যমে দিতে হবে। আর এটা যেহেতু মাঝ বরাবর আছে তার মানে এটা থেকেও একটা ফাঁকা, এটা থেকেও একটা ফাঁকা, কিন্তু এখানে যে 4টা আছে তার মানে এটাকে 4টাকে মিলে একটা রিং আকারে এইভাবে দিতে হবে। তাহলে এইভাবে মূলত হচ্ছে আমরা টাইবারের ডিটেইলিং গুলোকে করতে পারি। এবং 135 ডিগ্রি হুক দিতে হবে, এটা প্র্যাকটিক্যাল কেস। যেমন যে এই হুক গুলো আছে এটা যেন কি বলে এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা যেন 135 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে থাকে। এই ক্রাইটেরিয়া গুলো মেনটেন করে মূলত ডিজাইনটাকে করতে হবে। সো
সো এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা এই পর্যন্ত? স্যার আমরা যে মিডল বরাবর টাইটা দিলাম স্যার সিঙ্গেল, এটাই হচ্ছে মানে স্ট্রেংথ পাওয়া যায়? হ্যাঁ, এটাতে স্ট্রেন্থ পাওয়া যায়। মানে এটার কাজ হচ্ছে এটাকে আটকে রাখা। তো ধরো এটার মাথায় একটা হুক থাকে, এই বরাবর একটা হুক থাকে। তো দুই পাশে যখন দুইটা হুক থাকে এটাকে বলা হয় ক্রস টাই। তো এটা এই হুকটা এটাকেও ধরে রাখে, এটাকেও ধরে রাখে, দুইটাকে আটকে রাখে। এবং এটা কোডে এভাবে দেওয়ার কথা বলা আছে স্পেসিফিক ভাবে। স্যার আমার যদি হচ্ছে এখানে এই মানে মানে 8টা থাকতো, মানে দুই সাইডে দুইটা দুইটা করে আর কি কলাম, কি বলে বার থাকতো, ওই যে মানে মাঝখানে তো 3টা আছে, ওর জন্য আমরা আর কি সিঙ্গেল টাই দিতে পারছি। যদি এখানে দুইটা দুইটা থাকতো তাহলে কি তাহলে স্যার আমরা সিঙ্গেল? হ্যাঁ, তাহলে এই যে এখানে যেভাবে চারটাকে মিলিয়ে দেওয়া হয়েছিল এখানেও ঠিক চারটা মিলিয়ে একটা রিং টাই দিতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, এখন আসি ধরো এটা তো আমরা একটা স্কোয়ার কলাম ডিজাইন করলাম, রেক্টেঙ্গুলার কলাম যদি ডিজাইন করতে হয় তাহলে আসলে পার্থক্য কি? তো এই এক্সাম্পলটা 10.3 তে দেওয়া আছে যে সেম এক্সাম্পলটা ডিজাইন এ রেক্টেঙ্গুলার সেকশন উইথ বি ইজ ইকুয়ালস টু 14 ইঞ্চি। মানে বি এর ভ্যালু বলা হয়েছে যে 14 ইঞ্চি। তার মানে সেম এক্সাম্পলটাই ডেড লোড লাইভ লোড যা আছে সব সেম থাকবে, শুধু কলামের একটা ডাইমেনশন 14 ইঞ্চি ধরে নিতে হবে আর একটা ক্যালকুলেশন করে যা আসে। তো এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে তোমাদের প্র্যাকটিক্যাল কেসগুলো তো সাধারণত বি কেউ বলে দিবে না, তোমাদেরকে ডিজাইন করতে হবে। তো এই জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে কলামের সাইজ যেন কোনোভাবে 12 ইঞ্চির কম না হয়। তো তোমার প্রথম দিকে 12 ইঞ্চি ধরে নিবা, এরপরে ক্যালকুলেশন করে অপোজিট এইচ যেটা আছে সেটা যতটুকু আসে, বাট এইচ এর ভ্যালুটা যেন বি এর আড়াই গুণের মধ্যে থাকে, আড়াই গুণের সমান বা আড়াই গুণের চেয়ে ছোট থাকে, এর চেয়ে যেন বড় না হয়। অ্যাজ এন এক্সাম্পল ধরো বি এর ভ্যালু যদি 12 ইঞ্চি ধরি তাহলে 12 ইঞ্চির আড়াই গুণ হচ্ছে 30 ইঞ্চি, তাহলে ম্যাক্সিমাম 30 ইঞ্চি পর্যন্ত দেওয়া যাবে। ক্যালকুলেশন করে যদি দেখা যায় 30-এর অপেক্ষা বেশি চলে আসছে তখন বি এর ভ্যালু আস্তে আস্তে বাড়াতে হবে। তো আমরা দেখি যে এক্সাম্পলটা কিভাবে করব। এটার জন্য ডিজাইন প্রসেস সব সেম। প্রথমত আমাদের যে পি ইউ বের করতে হবে, এরপর পি ইউ এর জন্য যে ফর্মুলাটা ছিল ডিজাইন ফর্মুলা সেখান থেকে এজি বের করতে হবে। এজির ভ্যালু ধরো 232.5 পাওয়া গেছে, এখানেও ঠিক তাই। সো এই ভ্যালুকে বি এর ভ্যালু যদি 14 হয় তাহলে 232.5 কে 14 দ্বারা ভাগ করতে হবে, তাহলে ভাগ করার পর এটা পাওয়া যায় 16.6। তাহলে 16.6 কে রাউন্ড আপ করলে কত হয়? 17। তো 17 যেহেতু একটা বেজোড় সংখ্যা ওইটা নেওয়া যাবে না, এই জন্য নিতে হবে কত? 18। সেই জন্য কলামের সাইজ এখানে দেওয়া হয়েছে কত? 18 ইঞ্চি। এরপর আমরা এএসটি বের করব। এএসটি বের করার পরে কি বলে বারের সংখ্যা বের করবো, এইভাবে ট্রায়াল দিয়ে দিয়ে দেখবো যে কতগুলো রিবার ব্যবহার করতে হয়। এরপরে আসি হচ্ছে টাই। তার মানে বেসিক্যালি স্কোয়ার হোক বা রেক্টেঙ্গুলার হোক ডিজাইন প্রসেসের মধ্যে কোনো পার্থক্য নাই। স্কোয়ার হলে আমরা এজিটাকে সরাসরি স্কোয়ার রুট করে যে ভ্যালুটা পাবো সেটা নিব, আর যদি টাইট কলাম রেক্টেঙ্গুলার হয়ে থাকে তাহলে বি এর যে ভ্যালুটা পাবো সেই বি এর ভ্যালু ধারা যদি এজি কে ভাগ করি তাহলে এস এর ভ্যালু পাওয়া যাবে, এই এস এর ভ্যালুটাই ফাইনাল। তবে দেখতে হবে এস এর ভ্যালুটা আসলে আড়াই গুণের চাইতে যেন বেশি না হয়। তাহলে 14 যদি আমরা বি এর ভ্যালু ধরি তাহলে 14 14 দ্বারা 14 আড়াই গুণ কত হয়? 28 আর 7 হচ্ছে 35। তাহলে 35-এর চাইতে বেশি হওয়া যাবে না। তাহলে যেহেতু এটা 35 আসে নাই তার মানে এটা ওকে। আমরা যদি এটাকে 12 ধরতাম তাহলে এক্স্যাক্টলি কত আসতো? সো 12 ধরলে এই ভ্যালুটা আসে হচ্ছে কত হয় হিসাব করে দেখো তো? 30। 232.5 ভাগ 12। আচ্ছা, 19.38। 19.38 তার মানে 20। সো এটাও আড়াই গুণের চাইতে কম আছে, সো এটা অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, যদি কোনোটা দেখা যায় যে আড়াই গুণের চাইতে বেশি হয়ে গেছে তখন বি বাড়াতে হবে। অ্যাজ এন এক্সাম্পল ধরো বি এর ভ্যালু তুমি 12 ধরলা, এস এর ভ্যালু পেলা হচ্ছে 35। তাহলে 35 কিন্তু দেওয়া যাবে না, আড়াই গুণ কত হয়? 30 হয়। তাহলে 30 যেহেতু ম্যাক্সিমাম লিমিট কিন্তু আসছে 35, তো এখন কি করতে হবে? বি এর ভ্যালুটাকে বাড়াতে হবে। তো ধরো বি এর ভ্যালু বাড়িয়ে তুমি 14 দিলা, তো 14 দিয়ে দেখলা যে এস এর ভ্যালুটা 30-এর কম চলে আসছে বা 30 আসছে, তখন সেই ভ্যালু সেই সেকশনটাই ফাইনাল। ঠিক আছে, এইভাবে ট্রায়াল দিয়ে মূলত সেকশন সাইজটাকে ফাইনাল করতে হবে।
এরপরে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করা, টাইবারের ক্যালকুলেশন করা, এগুলো অ্যাজ ইউজুয়াল একদম সেম। এই ছিল হচ্ছে আমাদের টাইট কলামের ডিজাইন, স্কোয়ার এবং যদি রেক্টেঙ্গুলার সেকশন হয়ে থাকে সেটা কিভাবে ডিজাইন করা হয় সেটা নিয়ে আলোচনা করলাম। তো এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে বলতে পারো। ওকে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তার মানে ধরে নিলাম যে সবাই মোটামুটি বুঝতে পেরেছো, বা অনেকে আসলে কোনো বোঝার চেষ্টাই করো নাই, কারণ তারা অনলাইনে শুধু শুধু বসে আছো, বেসিক্যালি ক্লাসে মনোযোগ নেই বা অন্য কোনো কাজ করতেছো, বোঝাই যাচ্ছে। তো এনিওয়ে, এটার ইম্প্যাক্ট হয়তো বা তোমাদের মিড এক্সামে গিয়ে পড়তে পারে, তো এই জন্য সবাই কেয়ারফুল থাকবা। আর তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা দেওয়ার কথা ছিল আজকে, তো যেহেতু আজকে অনলাইন ক্লাস হচ্ছে, পরবর্তী যেদিন ক্লাস আছে সেদিন অবশ্যই অ্যাসাইনমেন্টের হার্ড কপি যেটা দেওয়ার কথা ছিল সেটা জমা দিতে হবে। আর ওই দিনই একটা কুইজ হবে, যে কুইজটা তোমাদের বাকি ছিল। তো এটার সিলেবাস মনে হয় ছিল 17.1 আর 17.2। জি স্যার। ঠিক আছে, তাহলে হ্যাঁ। ওই সিলেবাসের সাথে কিছু থিওরি সংযুক্ত হবে। অর্থাৎ ওই চ্যাপ্টারে আমরা যে আলোচনা করেছিলাম, কি বলে, বিভিন্ন ধরনের ফ্রেমিং সিস্টেম, ঠিক আছে, যেমন বিল্ডিং স্ল্যাব সিস্টেম কত ধরনের হয়, ওয়ান ওয়ে, টু ওয়ে, তারপর হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব, ফ্ল্যাট প্লেট স্ল্যাব, এরপর হচ্ছে ওয়াফল স্ল্যাব ছিল, এরকম যে কিছু থিওরি ছিল, যে কোনটা কোন ধরনের স্ল্যাব, ওই ডেফিনিশন বা থিওরি গুলো একটু পড়তে হবে। এই হচ্ছে কুইজের কোশ্চেন, এবং অবশ্যই নেক্সট ক্লাস যেদিন ফিজিক্যাল ক্লাস, ইন পার্সন ক্লাস হবে সেই দিনই কুইজ হবে, এটার জন্য আর কোনো অ্যানাউন্সমেন্ট হবে না, ঠিক আছে? অলরেডি আগেও বলে দেওয়া হয়েছে, আজকে ফাইনালি বলে দিলাম। আর যেহেতু তোমাদের মিড টার্ম এক্সাম হচ্ছে 22 তারিখ থেকে শুরু, তো এই কুইজ কোনোভাবেই চেঞ্জ করার কোনো সুযোগ নেই। স্যার মানে 7.1 আর 7.2 নাকি স্যার? 17, 17.1, 17.2। ওকে স্যার। তার সাথে ওই চ্যাপ্টারের যে থিওরি গুলো আছে। ওকে, তাহলে আজকে যারা উপস্থিত আছো তোমাদের স্টুডেন্ট আইডি গুলো চ্যাট বক্সে এখানে লিখে দাও, আর তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো আমি এখান থেকে